Renowned and popular researcher, writer, social worker, and Rishi Aurobindo awardee Gobindolal Chakravarti has been working on Aurobindo ideals and practices for the past several decades. His books on Aurobindo have been very popular with readers. He also edits a magazine to promote Aurobindo ideals and runs an Aurobindo social service ashram. Basically, he has considerable recognition and popularity as a researcher. In the present modern times, he has been working relentlessly for the promotion and propagation of Aurobindo's thought. Through his social service ashram, he has been serving the society throughout the year. And it is very happy to say that he has been able to inspire the young generation in this regard. He thinks that the young generation should play a more leading role inspired by Aurobindo's ideals. Through social service, he is very serious even in his old age to serve people. His son and various members of the family are also involved in this social service work through the said ashram. Through this program, viewers and listeners will get to know a lot of unknown facts about Aurobindo. He himself has spoken about his experience in this regard. We can imagine that the audience and viewers will like it. নমস্কার। শ্রী অরবিন্দের মূল উদ্দেশ্য না জানা থাকলে শ্রী অরবিন্দকে বোঝা মুশকিল। কারণ শ্রী অরবিন্দ আর পাঁচজনের মতো কোনো ধর্ম বা কোনো ধর্মীয় আচার আচরণ প্রতিষ্ঠা করার জন্যে আসেননি। তিনি এসেছেন মানুষের সমস্ত মানুষের একটা সার্বিক চেতনার উত্তরণের জন্যে। এই নতুন চেতনা যাতে সবাই গ্রহণ করার জন্যে এগিয়ে আসে তার জন্য তিনি খোলা মনে আহ্বান জানিয়েছেন। সেটা কি? নতুন চেতনা। মানুষ পৃথিবীতে আসে, এখানে একটা জীবন কাটিয়ে যথারীতি চলে যায়। কেন এলো, কি করলো, এসব নিয়ে অধিকাংশ মানুষই ভাবে না। কেন এসেছি এইখানে, কে পাঠালো আমায়, কোন পরিস্থিতিতে কোন পরিবেশে আমাকে এখানে পাঠানো হলো, এই গোটা জিনিসটা কোনো মানুষ চিন্তা করে না। সে যথারীতি একটা রুটিন লাইফ, জন্মের পরে একটা সংস্কার পালন করা হয়, তারপরে সে শিক্ষাক্ষেত্রে যায়, শিক্ষা সম্পূর্ণ করে একটা ধারাবাহিক জীবন কাটিয়ে যথারীতি বৃদ্ধ বয়সে যেভাবেই হোক সে চলে যায়। কিন্তু একবারও তার মনে প্রশ্ন উদয় হয়নি, আমি কেন এলাম এখানে, আমাকে কেন পাঠানো হলো, কি উদ্দেশ্যে এসেছি, সেই জিনিসগুলো তারা খেয়াল রাখে না। ফলে তাদের আসা আর যাওয়া এইটাই হলো, কিন্তু তার বাইরে তারা কিছু অর্জন করতে পারল না। যতদিন এখানে থাকে পৃথিবীতে কঠিন সংগ্রাম করেই হোক কিংবা সহজ সচ্ছল জীবন যাপন করেই হোক কাটিয়ে দিয়ে চলে গেল। কিন্তু শ্রী অরবিন্দের ব্যাপারটা অন্যরকম। এখানে একটা নতুন চিন্তা, নতুন ভাবধারা, নতুন যা কিছু হবে রূপান্তর হবে। আমরা যা আছি সেই তার থেকে একটা উন্নততর চেতনায় যাব, উন্নততর চেতনায় থেকে আমাদের জীবনটাকে চালিত করব। এইটাই শ্রী অরবিন্দের উদ্দেশ্য। আমি মায়ের পথে সন্ধান পাওয়ার পরে 1 বছরের মধ্যে
আমি পন্ডিচেরি আশ্রমে চলে যাই বাড়িতে না বলে। সেই সময় আমি নবম শ্রেণী স্কুলের ছাত্র ছিলাম। আমি শ্রীনন্ত পত্রিকার তৎকালীন, এখন তিনি প্রয়াত, প্রমোদ সেন, তিনি হাবড়া কেন্দ্রের উদ্বোধনের দিন যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের মাধ্যমে আমি মা শ্রী অরবিন্দকে কিছুটা জানার সুযোগ পেয়েছিলাম এবং সেখান থেকে আমি মা শ্রী অরবিন্দ সম্বন্ধে উৎসাহী হয়ে উঠি। সেটা ছিল 1955 সাল। পরের বছর 1956 সালে আমি চলে যাই পন্ডিচেরি আশ্রমে, বাড়িতে না বলে। কোনো রকমের তখনকার দিনে আশ্রমে 3 টাকায় থাকা, খাওয়া সবের ব্যবস্থা ছিল। তো এখনকার মতো আশ্রমের যে পরিবেশ, যে নিয়ম কানুন, সেটা তখন ছিল না, কারণ আশ্রম তখন অতটা প্রসারিত হয়নি। তবে আশ্রম কখনোই কোনো রকম লাভের উদ্দেশ্যে কোনো কাজ করে না, করবে না। সেই সময় 3 টাকা ছিল আশ্রমে থাকা, 3 বেলা খাওয়া, এবং 3 বেলা খাওয়ার মধ্যে 2 বেলাই দুধ অথবা দই থাকে। তো এই আশ্রমের নিজের যে ডেয়ারি, সেই ডেয়ারির দুধ, সেই ডেয়ারির দই, সব কিছু আশ্রমের নিজের প্রোডাকশন, বাইরে কিচ্ছু কেনা হয় না। আশ্রমের বিশাল বিশাল বাগান রয়েছে, চাষের জমি রয়েছে, চাষও করে সাধকেরা, শুধু কিছু লেবার নেওয়া হয় বাইরের থেকে মাইনে করে, যে কাজটা পারে না আশ্রমের লোকেরা, সেই কাজের জন্য বাইরের লোক নেওয়া হয়। এই করে আমি দেখে এলাম যে একটা নতুন জগৎ যেন সৃষ্টির কারণে মা এইসব আমাদের নতুন নতুন ভাবধারা, নতুন নতুন চেতনা আমাদের সামনে নিয়ে এসেছেন। তাতে আমি মা শ্রী অরবিন্দের আদর্শে আরও উদ্বুদ্ধ হই। সেটা আমি গেছিলাম 1956 সালে প্রথমবার। আর সেই প্রথমবারেই আমার একটা অভিজ্ঞতা হয়, খুবই, কি বলবো, খুবই মানে গভীর অভিজ্ঞতা যাকে বলে, একটা চেতনার মধ্যে আমি যেন নতুন চেতনায় উত্তরণ করলাম। সেটা কি, সেও এক মজা। সেটা আশ্রমে যাওয়ার 1956 সালে, তখন রেলে 3rd ক্লাস ছিল, রিজার্ভেশন ছিল না। বসে প্রায় 3 রাত 2 দিন ওই পন্ডিচেরিতে পৌঁছতে লাগতো। ওই অবস্থায়, অর্থাৎ বসে বসে ওই সময় অতটা সময় কাটানো, আর সেই সময় যাওয়ার পথে যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা জীবনে ভুলবার নয়। আর সেই অভিজ্ঞতার মাধ্যমে আমি মায়ের কোলে মাথা রাখার সুযোগ পেয়েছিলাম এবং আমাকে মায়ের চরণে 2 হাত রেখে মায়ের কোলে এইভাবে এইখানে মাথা দেওয়ার সুযোগ দিয়েছিলেন।
নলিনীদা ব্যবস্থা করেছিলেন, নলিনীকান্ত গুপ্ত। তিনি সেই 56 সাল থেকে তার যে স্নেহ আমি পেয়েছি, আর তার মৃত্যু পর্যন্ত 1984 সালে আমি পন্ডিচেরি আশ্রমে ছিলাম তার মৃত্যুশয্যার সময়, এবং আমি তার মৃত্যুর বোধহয় 5-6 দিন আগে আশ্রম থেকে চলে আসতে বাধ্য হই। আমার রিজার্ভেশন ছিল সেইভাবে। 1984 সালের 7 ফেব্রুয়ারি নলিনীদা চলে গেলেন। আশ্রমে আমার প্রধান এবং পরম শ্রদ্ধেয় ব্যক্তিটি শ্রীমায়ের পরে নলিনীদা ছিলেন। নলিনীদা চলে গেলেন। তারও পরে আমি সুযোগ পেয়েছি আশ্রমের ফিজিক্যাল ডিপার্টমেন্টের ডাইরেক্টর প্রণব কুমার ভট্টাচার্যের সাথে ঘনিষ্ঠ হওয়ার। প্রণবদার সাথে আমার প্রায় 300 চিঠির সম্ভার রয়েছে। প্রতিটা বিষয় তখন প্রণবদাকে চিঠি লিখে তার সম্মতি জেনে, তার মতামত জেনে তবে আমি কাজে হাত দিয়েছি, কাজে এগিয়েছি। এবং মায়ের আশীর্বাদে প্রণবদা আমাকে সঠিক পথে চলার জন্যে যা যা করণীয় সব রকম সাহায্য করেছেন। আমাদের যারা আমার থেকেও প্রবীণ ছিলেন তারা সবাই চলে গেছেন। এখন প্রবীণের মধ্যে আমি বয়সে সবচেয়ে অগ্রগামী। আমার কর্মক্ষমতা আগের মতো নেই, দৈহিক সামর্থ্য আগের মতো নেই, কিন্তু তৎসত্ত্বেও যে নতুন প্রজন্ম উঠে আসছে তারা কিন্তু যারা এখন 50-60-এর মধ্যে রয়েছে তারা কিন্তু সংঘ পরিচালনায় এবং সমস্ত রকম অনুষ্ঠান পালনে বর্তমান সময়ে যে হুজুগের সময় যে রাজনীতি, অত্যন্ত নোংরা রাজনীতি, কোনো রাজনীতি, এইসব রাজনীতিতে তারা যুক্ত নয় এবং এইসব রাজনীতিকে তারা কোনোদিনই অন্তর থেকে সমর্থন করেনি। ফলে তারা এই পরিবর্তনের জন্যে মানুষের বেসিক ক্যারেক্টার যেটা, সেই বেসিক ক্যারেক্টারের পরিবর্তন না হলে, চেতনার পরিবর্তন না হলে সমাজের পরিবর্তন হবে না। পশুবৃত্তির দ্বারা এখন মানুষ চালিত হচ্ছে। যে খুনাখুনির কথা আমরা কল্পনা করতে পারতাম না ছোটবেলায়, যেভাবে দেখি কাগজে, টিভিতে, কিভাবে কুপিয়ে কুপিয়ে মানুষকে ওইভাবে মারে, কি করে আমরা ভাবতেই পারি না যে তারা মানুষ না পশু চেতনার যন্ত্র। এই পশু চেতনা নিয়ে এই রাজনীতি করে দেশেরও কোনো উন্নতি হবে না, মানুষেরও কোনো ভালো হবে না। কিন্তু মানুষ আবার এরই মধ্যে কিছু মানুষ তো আছে, তারা ওই চেতনা নিয়ে কাজ করে জোর করে সব কিছু অধিকার আদায় করতে চাই। ফলে এই সংঘাত। এখন যারা নিরীহ লোক, সেই নিরীহ লোকদের হলো সবচেয়ে বড় সমস্যা। তারা না পারে ওই চেতনায় নামতে, না পারে নিজের চেতনায় বাঁচতে। নিজের চেতনায়ও তাকে শান্তিতে বাঁচতে দেওয়া হচ্ছে না, সে নিজের চেতনায় থাকার সুযোগ পাচ্ছে না। আবার ওই চেতনার মধ্যে তার পক্ষে নামা,
তার পক্ষে লড়াই করা সেটাও সম্ভব হচ্ছে না। ফলে মানুষ খুব সংকটে আছে, ইনার সংকট, আত্মিক সংকটে আছে। এর থেকে কিভাবে তারা বেরিয়ে আসবে আমি জানি না। ভগবান তাদের জন্য কি ব্যবস্থা করবেন, তবে ব্যবস্থা একটা অবশ্যই করবে, কারণ এইরকম তো চলতে পারে না। এই জিনিসেরও পরিবর্তন হবে, দেখা যাক কতদিনে কি হয়। আমি বই লেখার একটাই উদ্দেশ্য ছিল, জানি না তার কতটা কি হয়েছে, কিন্তু স্বল্প সংখ্যক লোক হলেও সেই বই পড়ে অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে ফোনে যেমন ধন্যবাদ জানিয়েছেন, প্রশংসা করেছেন, তেমনি আবার সেই বই আমরা তো কোনো রকম ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে কাজ করি না। আমরা লিখি ভেতরের তাড়নায়, ভেতরের ইচ্ছায়। আমাদের কোনো ব্যবসায়ী বা পয়সা অর্জনের জন্যে কাজ নয়। আমরা কাজ করি মায়ের চেতনায়, মানুষের যাতে ভালো হয়, শ্রী অরবিন্দের চেতনায় দেশের মানুষের সকলের উত্তরণ হয়, সেই জন্য আমরা কাজ করি। বাইরের জগতের পরিবর্তন হওয়া দরকার, এবং সেই পরিবর্তন না হওয়া পর্যন্ত এই দিব্য কর্ম, দিব্য কাজ, দিব্য কর্মী কোনোটাই ঠিকভাবে হওয়া সম্ভব নয়। এই কাজের জন্যে যারা আসবে কম সংখ্যায় হলেও তারা কিন্তু, যেমন রাজনীতির ক্ষেত্রে দল পরিবর্তন দেখি, আজকে এইখানে আবার 2 বছর বাদে সে ওইখানে। কারণ তারা রাজনীতি করে একটা বিশেষ কারণে, তাদের নিজেদের প্রচার, নিজেদের স্বার্থ, নিজেদের আর্থিক ক্ষমতা লাভ করা, এইসব মানে পাওয়ার রাজনীতি করে, দেওয়ার রাজনীতি কেউ করে না। অথচ স্বাধীনতা পাওয়ার আগে আমাদের যেসব কর্মী, দেশের কর্মী, যেসব উচ্চ শিক্ষিত লোকেরা নিজেদের জীবনকে সম্পূর্ণভাবে মাতৃভূমির রূপান্তরের জন্য, মাতৃভূমির স্বাধীনতার জন্য যারা কাজ করেছেন, হাজার হাজার মারা গেছেন। আজকে আন্দামানে গেলে এখনো দেখা যায় সেই জেলের যে অংশটা আছে, সেই অংশটা, জেলের বারামানাটা তো ভেঙেই ফেলেছে, যে অংশটা আছে সেখানে লিস্ট করা আছে কোন দেশের, মানে কোন প্রদেশে কতজন, কি নাম, সব সেখানে লেখা আছে। ওই আন্দামান জেলে যারা ছিলেন তারা, তাদের নাম, তারা কোন দেশের থেকে, মানে কোন প্রদেশ থেকে তারা এসেছে, থেকেছে, কিভাবে যারা ওখানে মারা গেছে, কিভাবে মারা গেছে, সব লেখা আছে। শ্রী অরবিন্দের যোগের নাম রূপান্তরের যোগ, চেতনার রূপান্তর, মানুষের স্বভাবের রূপান্তর। এই রূপান্তরের সাধনাকে বলা হয় সুপ্রামেন্টাল যোগ। সুপ্রামেন্টাল যোগ মানে অতিমানস যোগ। অতিমানস কি? অতিমানস হলো মানুষের যে চেতনা, এই চেতনাকে তিনি ভাগ করেছেন। ফিজিক্যাল কনসাসনেস, একেবারে ব্যবহারিক জীবন, যারা কিছু জানে না তারা ফিজিক্যাল কনসাসনেসে থাকে,
তারা জানে না কিছু, উচ্চ চেতনার খবর রাখে না। এই ফিজিক্যাল কনসিয়াসনেস থেকে ধীরে ধীরে চেতনার স্তরের ঊর্ধ্বায়ন হয়। সেই ঊর্ধ্বায়ন হলে নেমে আসে সুপ্রামেন্টাল কনসিয়াসনেস, অতি মানসিক চেতনা। সেই অতি মানসিক চেতনা যদি কারোর তার মানে ছোঁয়াটুকুও যদি কেউ পায়, তাতে তার ইনার ভেতরের চেতনার উত্তরণ হয় এবং তার যা এই ব্যবহারিক জগতে যা দরকার, যেভাবে ব্যবহারিক জগতে থাকা এবং কী উদ্দেশ্যে থাকা, এইটা যদি সমাজের লোকেরা জানতে পারে, তাহলে কিন্তু সমাজে এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো ঘটবে না। আজকে আশ্রমে এত লোক রয়েছে নানা রাজ্যের, সেই আশ্রমে তো কোনো বিভেদ নাই, না ভাষার বিভেদ, না অন্য কোনো রকম বিভেদ। সবাই এক খাবার খাচ্ছে, সবাই একভাবে থাকছে, কেউ তো বিদ্রোহ ঘোষণা করেনি আজকে এত বছরের মধ্যে। সেটা কি করে হচ্ছে? সেখানে তো কেউ শেখাচ্ছে না তুমি এই করবে ওই করবে। পন্ডিচেরি আশ্রমে কোনো লিখিত নির্দেশ নেই, তোমাকে এই করতে হবে ওই করতে হবে, নেই। অন্যান্য আশ্রমে আছে, তাদের বিধিনিষেধ আছে যে এত ঘন্টা ধ্যান করতে হবে, এত ঘন্টার আশ্রমের কাজ করতে হবে, অমুক করতে হবে, সেটা তাদের। কিন্তু পন্ডিচেরি আশ্রমে মা ওই রকম কোনো জিনিস করেননি। সেখানে ভেতর থেকে তার যেমন আসবে সে তেমন চলবে। তাকে আশ্রমের যে খাবার, সেই খাবারই খেতে হবে। আবার সে বাড়িতে যদি কিছু করে খায় খেতে পারে, কিন্তু কখনোই আশ্রমের যে স্বাভাবিক সেগুলো তাই লেখা নেই যে তুমি এই করতে পারবে না, এই করতে পারবে না, এরকম লেখা নেই। কিন্তু সবাই নিয়ম মতো চলছে। নমস্কার, আমার নাম শ্রী অরিন্দম চক্রবর্তী। আমার বাবা শ্রী গোবিন্দলাল চক্রবর্তীর স্নেহছায়ায় বড় হয়েছে। আমার আজন্ম আমি যেটা দেখেছি, বাবা শ্রী অরবিন্দ মায়ের এই আন্দোলনের সাথে যুক্ত থেকেছেন। খুবই ছোটবেলায় হাবড়ায় এখনো মনে আছে, যখন বাবার সাথে মন্দিরে যেতাম বাবা এবং মায়ের সাথে, তখন নারায়ণ জেঠু, হালদার জেঠু, এরকম বহু মানুষের স্নেহ এতটাই ছিল। তখন এই মন্দির খুবই ছোট, ওই অঞ্চল খুবই পিছিয়ে থাকা অঞ্চল। তখন মনে হয় সম্ভবত, যতদূর মনে পড়ে, পঞ্চায়েত, ওখানে পৌরসভা তৈরি হয়নি। আজকের যে হাবড়া, সেই হাবড়া নয়। মন্দির থেকে আমাদের হাবড়াতে আমাদের যে বাড়ি ছিল বেশ কিছুটা, সেখান থেকে এখনো মনে আছে ছোটবেলায় বাবার সাথে জেঠুদের সাথে হেঁটে বাড়ি ফেরা। অর্থাৎ কিনা প্রায় সে আমার জন্ম 70-74 সালে, তার আগে থেকে আর কি আজন্ম যেটা দেখেছি। এবং আমি যখন দেখেছি তখন মন্দিরের একতলা মন্দির তৈরি রয়েছে। ওই মন্দিরকে কেন্দ্র করে আশেপাশের হাবড়া অঞ্চলের বহু মানুষ, তৎকালীন বহু মানুষ, সে রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, সমস্ত মানুষ তারা যুক্ত ছিলেন। এবং তারা এই মন্দিরকে এক অন্য দৃষ্টিতে দেখতেন। শ্রী অরবিন্দ আন্দোলনের বাংলা থেকে বাংলা শ্রী অরবিন্দকে সৃষ্টি করেছে, অথচ বাংলা শ্রী অরবিন্দ সম্বন্ধে ভুলেই ছিল। সেই বাংলাকে, সেই শ্রী অরবিন্দের যে বাংলার যে মূল স্রোত, এবং সেই স্রোতে শ্রী অরবিন্দের যে আন্দোলন, এই সমস্তটাকে আর্কাইভ করার মতন করে বলা যেতে পারে এই বই দুটো। দীর্ঘ ইতিহাস, এই বইয়ের কোনো হয়তো ব্যবসায়িক মূল্য নেই, কিন্তু এই বইয়ের যেটা আছে হিস্টোরিক্যাল ভ্যালু, যে হিস্ট্রি, যে ইতিহাস, সময়
পার করে গেল, আজ থেকে যাবে মানুষের কাছে সেই সৃষ্টি। একটা সান্ত্বনা আছে, আমি যেটুকু পেয়েছি মায়ের আশীর্বাদে, ঘরেই হোক আর বাইরে, সেটুকু মায়ের কৃপা। তারা যেভাবে আমাকে গ্রহণ করেছে আমি তাতেই সন্তুষ্ট। তারপর উপরে যিনি আছেন তিনি যা নতুন কিছু যদি করার উৎসাহ দেন বা সুযোগ দেন, চেষ্টা করব।